এখানকার নেটওয়ার্কের দৃশ্যমান কি কি অগ্রগতি আপনার হাত থেকে হয়েছে? ধন্যবাদ। কোনো কিছু দৃশ্যমান হওয়ার জন্য 1 বছর সময় খুব বেশি সময় নয়। তারপরে যে আমরা যে সময়টা অতিক্রম করেছি 1 বছর, এর একটি গুরুত্বপূর্ণ অংশই চলে গেছে জুলাই আগস্টে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের যে যারা ভর্তি ছিল তাদেরকে নিয়ে আমাদের অতিরিক্ত অ্যাটেনশন দিতে হয়েছে। এবং সেই পরবর্তীতে বর্তমান যে সরকার, সেটা একটি অন্তর্বর্তীকালীন সরকার। আপনি যে কোনো কিছু যদি নতুন কিছু করতে চান, সেক্ষেত্রে একটা স্থিতিশীল সরকারের প্রয়োজন। সুতরাং একদিকে যেমন আমাদের সময় কম, তারপরে আমরা কিছু ক্রাইসিস মোকাবেলা করে অগ্রসর হচ্ছি। সেই জায়গায় হাসপাতালটাকে আপনার সচল রাখা, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরেও আগের চেয়ে ইমার্জেন্সিতে সার্ভিস বেড়েছে, মানুষের অ্যাটেন্ডেন্সও বেড়েছে। আমরা যে পরিমাণ পেশেন্ট ছিল, পেশেন্টের সংখ্যা বেড়েছে। এমার্জেন্সি অপারেশন সহ টার্ন ওভার যেটাকে আমরা বলি, টোটাল অপারেশনের সংখ্যা আগের থেকে গত বছরের চেয়ে সেখানে বেড়েছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে মোটামুটি একটা পর্যায়ে আনতে পেরেছি। আগে যেমন আপনার সারাক্ষণ ময়লা এদিক ওদিক পড়ে থাকতো, এখন আপনি দেখবেন যে আগের চেয়ে কিছুটা ইমপ্রুভ করেছে পরিষ্কার পরিচ্ছন্নতা। হাসপাতালের ভিতরে সার্ভিস বলেন, আমরা বর্তমানে আগে ছিল সবাই আউটডোরে চিকিৎসা দিত, আউটডোরে ইতিমধ্যেই শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আমরা এই চিকিৎসার ব্যবস্থা করছি। এখন কিন্তু আউটডোরে কোনো মানে শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের বাইরে কেউ চিকিৎসা দেয় না। এমার্জেন্সিতে চিকিৎসাকে আমরা সরাসরি বিশেষজ্ঞের সার্ভেলেন্সে নিয়ে আসছি। ওখানে যারাই থাকুক, এমার্জেন্সি চিকিৎসাটা কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিজনাল লেভেলে সরাসরি তত্ত্বাবধানে হয়। এটি আপনি লোক থেকে বুঝবেন না, কিন্তু আমরা নোটিফিকেশন করে করেছি। একইভাবে অপারেশন থিয়েটারে একদিকে যেমন শিক্ষানবিশরা থাকে, কোনো অপারেশনেই ছাড়া হয় না, বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান ছাড়া আমরা এখানে কোনো অপারেশন করা যায় না। এই জিনিসগুলো আছে। একই সাথে আপনার মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে আল্লাহ রহমত আগের থেকে ভালো আছে। সর্বোপরি সাময়িক আউটডোরের পেশেন্ট আপনার আগের চেয়ে বেড়েছে। একদিকে যেমন এগুলা যে রুগীর পরিমাণ বাড়া, অপারেশনের টার্ন ওভার বাড়া, রুগীর ভর্তির সংখ্যা বাড়া, এগুলোর ক্ষেত্রে সূচক হিসাবে যদি আমরা গণ্য করি, আমরা মনে করি যে সামগ্রিকভাবে হাসপাতালের পরিস্থিতি এগিয়ে চলছে। আর হচ্ছে আমরা এখানে বিশেষজ্ঞ মানে সাব স্পেশালিটি যেটাকে বলা হয়, এই স্পেশাল উইংগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। যেমন হ্যান্ড সার্জারি ইউনিট, যেমন রিজার্ভ ইউনিট, যেমন স্পাইন ইউনিট, যেমন আর্থোস্কোপি ইউনিট, যেমন টিউমার অনকোলজি, ক্যান্সার ইউনিট, এই জিনিসগুলোকে আমরা আলাদা করে সবগুলোকে ফ্লারিশ করার জন্য আলাদা আলাদাভাবে আমরা ইউনিট খুলেছি। এখন সেটা কোনো সরকারি স্বীকৃতির পর্যায়ে যায় নাই বা হয় নাই, কিন্তু আমরা এই পাশাপাশি এগুলো করছি এবং প্রতিদিনই এখন কিন্তু বিশেষ এই সার্জারিগুলি আগের থেকে পরিমাণে এখন বেশি হয়। তো সামগ্রিকভাবে আমি বলবো যে আমরা একটা সীমিত পরিসরে একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে থেকেও এবং তাছাড়া জুলাই মধ্যেও আমরা মান উন্নত করা সহ টার্নওভার অপারেশনের সংখ্যা বেড়েছে এবং পেশেন্টের টার্নওভার বেড়েছে। আমরা এটাকে একটা পজিটিভ দিক সিগন্যাল বা আপনাকে ডেভেলপমেন্ট হিসাবে ধরে নিতে পারি। আচ্ছা, আপনি তো কিছুদিন আগে ডাক্তারদের যে বড় সংগঠন ড্যাবে নির্বাচিত হয়েছে। এক্ষেত্রে আপনার নেতৃত্বের জায়গা, আরেকদিকে সেবার জায়গা, প্লাস এখানকার দায়িত্ব, সব মিলিয়ে এটা আপনার কাছে একটু চাপের মতো মনে হয়? আমি সেটি মনে করি না, বরঞ্চ আমি মনে করি একটি আরেকটাকে ত্বরান্বিত করি। আপনি যদি একজন ম্যানেজারিয়াল কথা বলেন, আমি এখানে পরিচালক হিসাবে যখন আমার সাংগঠনিক যে সহায়ক শক্তি আমাকে যখন সহযোগিতা করে, আমার পরিচালনা তখন সহজ হয়। আবার যখন আমি আমার সোসাইটিকে রিপ্রেজেন্ট করি, তখন এগুলো কাজগুলো করতে আমার জন্য সহজ হয়। আমার চিকিৎসক, আমার সোসাইটির সদস্য, তাদের সাথে আমার বন্ডেজটা আরও বাড়ার কারণে তাদের আন্তরিকতা এবং তাদের আনুকূল্য আমি মনে করি আগের চেয়ে আমি এখন বেশি পাই। সুতরাং আমি এই যে 3টি বিষয় যখন একত্রিত করি, আমি মনে করি এটা আমার জন্য কোনো বার্ডেন না, বরঞ্চ একটি আরেকটির কাজকে ত্বরান্বিত করার জন্য সহায়ক শক্তি। একটি আরেকটির
পরিপূরক। আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্য খাতে আমরা জানি যে বিগত যে দিনগুলো অনেক বিশৃঙ্খলা ছিল, অনেক অনিয়ম ছিল, মানে এখানে একটা ভূত বাস করে। সেই ভূতকে আপনারা কি চিহ্নিত করতে পারবেন কিনা এবং আগামী দিনে এই স্বাস্থ্য খাতকে মানে বিশ্বমানের করতে পারবেন কিনা, এটা কতদূর অগ্রসর হবে এই সম্পর্কে একটু যদি বলতেন। আপনাকে ধন্যবাদ। আমি যদি স্বাস্থ্য খাত একটা বিশাল বড় ব্যাপার, আমি যদি ইনডোরের সেক্টরটা বলি, আমরা ইতিমধ্যেই এখানে মনে করেন আউটডোরকে এক্সপান্ড করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আমরা ভিতরে যে ইনফ্রাস্ট্রাকচার এগুলি ডেভেলপমেন্ট করে বিশ্বমানের যে ওটি স্থাপন করা, এগুলোর উপরে আমরা হস্তক্ষেপ করছি। আমাদের কিছু কিছু অত্যাধুনিক মেশিনের কিছু ডেফিসিয়েন্সি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এগুলি আমাদেরকে প্রোভাইড করবে। এখানে নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, যে সমস্ত কোমর প্রতিস্থাপন বা হাঁটু প্রতিস্থাপন মতো সার্জারি আমরা ডেভেলপ করেছি, তো এই এবং স্পাইনের সার্জারি ডেভেলপ করেছি। এই জিনিসগুলো ডে বাই ডে আমরা ইনশাল্লাহ আশা করতেছি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। আপনি শুনে খুশি হবেন যে আমাদের এখানে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের রোগীরা ভর্তি ছিল, তাদের জন্য আমরা ইউকে সহ, মালয়েশিয়া সহ, চীন, থাইল্যান্ড, এই সমস্ত দেশের থেকে, আমেরিকা, তাদের থেকে আমরা চিকিৎসককে ইনভাইট করেছিলাম। তারা কিন্তু আমাদের এই নিজের চিকিৎসা দেখে সন্তোষ প্রকাশ করেছে এবং কেউ কেউ এটাও বলছে যে আপনাদের এখানে চিকিৎসকরা যারা আছে তাদের মান অত্যন্ত ভালো, ভিতরের পরিবেশও ভালো এবং ওটির পরিবেশ ভালো। আমরা মনে করতেছি যে আমরা এই বিশ্বায়নের যুগে এই হাসপাতালটাকে ডে বাই ডে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। যদি এই জিনিসটা আমরা করতে পারি, ইনশাল্লাহ আমাদের অর্থোপেডিক সেক্টর থেকে বিদেশ যাওয়ার প্রবণতাটা কমবে, আমরা মনে করি। স্বাস্থ্য সেক্টরে ক্রয় সংক্রান্ত একটা ঝামেলা সবসময় লেগে থাকে। এখানে অভিযোগ আসে বারবার মিডিয়ায়, আমরা দেখতে পাই যে নিম্নমানের মাল সরবরাহ করে এবং যেই স্ট্যান্ডার্ড মেনটেন করার দরকার এটা XYZ কাউকে ম্যানেজ করে তারা নিম্নমানের মাল ঢুকিয়ে দেয় হসপিটালে, যেটার ভুক্তভোগী সাধারণ রোগীরা। এক্ষেত্রে আপনাদের আসলে কী করণীয়? জি, আপনি যে শুনে খুশি হবেন যে এইখানে প্রথমবারের মতো আমি আসার পরে সম্পূর্ণ ইজিপিতে টেন্ডার করা হয়েছে এবং ইজিপি পদ্ধতির মাধ্যমে আপনার এই ধরনের দুর্নীতি করার সুযোগ অত্যন্ত নাই বললেই চলে। এখানে স্বচ্ছতার পরিমাণটা অত্যন্ত বেশি। তাছাড়া ইদানিংও এবং সার্ভেলেন্সে মন্ত্রণালয় সহ, অধিদপ্তর সহ এবং অন্য মন্ত্রণালয়ের কমিটিতে সংযুক্তি সহ আমাদের ইভ্যালুয়েশন কমিটিগুলিকে আরও স্ট্রেংথেনিং করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। সুতরাং আমি মনে করি এইগুলার জন্য আরও স্বচ্ছতা আসবে এবং আমি আসার পর থেকে আপনাকে তো বললাম যে ইজিপিতে বসে এই ধরনের কোনো ব্যাপার আমরা প্রস্তুতি দিই না, ইনশাল্লাহ দিব না। আর মানের ব্যাপারে বলেন, আমাদের চিকিৎসক সমন্বয় সুনির্দিষ্ট কমিটি আছে, তারা এগুলি রিসিভ করে যাচাই করেই করে। এখন হয়তো শতভাগ আমরা চেষ্টা করি, আমরা চেষ্টায় আছি, বাকিটা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সহায়ক হিসেবে আছে বলে আমরা মনে করি। ইনশাল্লাহ এখানকার পণ্যের যেগুলি আছে এগুলোর গুণগত মান এবং এই রক্ষার্থে আমরা সচেতন আছি, ইনশাল্লাহ সেটা রক্ষা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, গণ অভ্যুত্থানে যে বন্ধ করো ওটা বলেন না, গণ অভ্যুত্থানে আছে না এখন স্যার রোগীরা? গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল যে কতজন রোগী? গণ অভ্যুত্থানে এখনো 6 জন আছে। তাদের মধ্যে কতজন আছে এখনো? এখন 6 জন আছে। আমরা 900-এর উপরে গণ অভ্যুত্থানের রোগীর চিকিৎসা দিয়েছি। 900-এর উপরে, প্রায় 902 জন। আর এখন বর্তমানে 6 জন এখন আছে যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে, সেই জন্য তারা আছে। আর যাদের বেশিরভাগই তারা এখন ভালো আছে বা স্থিতিশীল, তারা কেউ কেউ এখনও চিকিৎসাধীন আছে কিন্তু হাসপাতালে থাকার প্রয়োজন নেই। তাদের যদি পরবর্তীতে কোনো কারণে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় বা কোনো অপারেশন প্রয়োজন হয়, তখন আবারও তাদেরকে আমরা ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করব। এই ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। দেশমাতৃকার এই 20 সাহসী সন্তান, তারা যাতে কোনোভাবে নেগলিজেন্সিতে না পড়ে, কোনো রকম শিকার না হয়, হয়রানি শিকার না হয়, আমরা তৎপর আছি, মন্ত্রণালয় তৎপর আছে এবং প্রয়োজনে হলে আমরা তাদের বিদেশে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং এখনও প্রায় 26 জনের মতো বিদেশে আছে।
আপনাদেরকে ধন্যবাদ। এখন আরেকটা বিষয়